একদিকে পরশুরামের কথা শুনে ভয়ে আঁতকে উঠল বিজিত লাহিড়ী। অন্যদিকে জামাই ষষ্ঠীর দিনে পরশুরামকে দেখে অবাক হয়ে গেল তটনির মা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সৌরভ হসপিটালের নার্সের কাছে বারবার করে জানতে চায় বিজিতকে কে নিয়ে গেছে, বিজিত এখন কোথায়। নার্স জানায় সে কিছুই জানে না। একজন লোক এসেছিল ওয়ার্ড বয়ের ছদ্মবেশে। নার্স খুব ভয় পেয়ে ডক্টরকে ডাকতে গিয়েছিল। এসে দেখে বডি কোথাও নেই। তখনই সেখানে উপস্থিত হয় কর্ণজটাজি আর কাবির। কর্ণজটাজি খুব উত্তেজিত হয়ে যায়। কর্ণজটাজি চিৎকার করে নার্সকে বলে, বডি মানে? বডি কাকে বলছেন? নার্স বলে, স্যার উনি জীবিত ছিলেন, সেটা আমিও জানি। ওনাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছিল। ওনার শরীরের কন্ডিশন ভালো নয়। কিন্তু বিশ্বাস করুন, আমি বিশেষ কিছুই জানি না। ওয়ার্ড বয়ের ছদ্মবেশে আসে লোকটিকে তাও বলতে পারবো না। কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়। হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলার হুমকি দেয়। নার্সের চাকরি কেড়ে নেওয়ারও হুমকি দেয়। এরপরেই কর্ণ সৌরভের জামার কলার চেপে ধরে বলে, আর এই যে অফিসার, আপনারা এতটা দায়িত্ব জ্ঞানহীন কী করে? হ্যাঁ, আপনাদের তো বলেছিলাম বিজিতকে দেখে রাখতে। তবু আপনাদের অবহেলার কারণে বিজিত মিসিং হলো। এখন এর দায় কে নেবে? বিজিতকে পাওয়া না গেলে আমি আপনাকে ছাড়ব না, কিছুতেই না। সৌরভ বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি আমার জামার কলার ধরেছেন। কর্ণ চ্যাটার্জি বলে, এখন তো জামার কলার ধরেছি, এরপরে গর্দান ধরব, গর্দান আলাদা করে দেব। এটা শুনে বলরাম হাহা করে হাসতে থাকে। বলরাম বলে, এ স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, সে কিনা একজন ক্রিমিনালের হাতে মার খাচ্ছে। একজন ক্রিমিনাল তার কলার ধরেছে, আবার গর্দান ধরারও হুমকি দিচ্ছে। ছি ছি সৌরভ, তোকে দেখে বড্ড হাসি পাচ্ছে আমার। এরপরে আয়নায় মুখ দেখাবে কি করে? তোকে নিজেকে দেখে কি লজ্জা হবে না? কি অবস্থা হয়েছে তোর? একজন পাতি ক্রিমিনাল, যে কিনা জেলে গিয়েছিল, যার নামে কত হাজার হাজার কেস, যার ছেলের নামেও কেস আছে, এমন একজন পাতি ক্রিমিনাল তোর জামার কলার ধরে রেখেছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলরামের ওপরে চড়াও হয়। মুখ সামলে কথা বলো, কাকে ক্রিমিনাল বলছো তুমি? আমি কর্ণ চ্যাটার্জি। তখনই বলরাম কর্ণকে বলে, হতে পারেন আপনি কর্ণ চ্যাটার্জি, কিন্তু আমার চোখে আপনি কেবলই একজন ক্রিমিনাল, একজন পাতি ক্রিমিনাল। আর হ্যাঁ, আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আমি আপনার টাকার কাছে বিক্রি হইনি। আমি পরশুরামের আদর্শে চলি। আমাকে টাকা দিয়ে কেনা যায় না, আর আমার ওপরে চোটপাটও করা যায় না। ওটা বরং সৌরভের জন্যই তোলা থাকুক। কর্ণ চ্যাটার্জি বলরামের সাহস, তার কথা শুনে খুব রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলরামেরও শার্টের কলার চেপে ধরে, আর বলরাম তখন নিজের পকেট থেকে চেম্বার বার করে কর্ণের মাথায় তাক করে। কর্ণ চ্যাটার্জি বলরামের এমন সাহস দেখে অবাক হয়ে যায়। বলরাম বলে, কোনো অপরাধী যদি আমার গায়ে হাত দেয় তো তাকে ইনকাউন্টার করে দেওয়ার অর্ডার আছে, আর সেই লটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার কলার ছাড়ুন, নইলে এখানেই ইনকাউন্টার করে দেব। আর তারপরে ডক্টর এসে যা নোটিশ দেওয়ার দিয়ে দেবে, তারপরেই সোজা মর্গে। বলরামের কথা শুনে কর্ণ চ্যাটার্জি খুব ঘাবড়ে যায়। সে বলরামের শার্টের কলার ছেড়ে দেয়। কর্ণ চ্যাটার্জি বলে, আমি শুনেছি কেউ একজন ফোন করেছিল, যে কিনা মহিতোষ মজুমদার আর সৌরভকে থ্রেট করেছে। তোমার সাসপেন্ড হওয়া আটকিয়েছে। সেই লোকটা কে ছিল? নিশ্চয়ই সেই লোকটাই বিজিতকে তুলে নিয়েছে। সৌরভ বলে, হ্যাঁ তো, এই প্রশ্নটা আমার মাথায় কেন আসেনি, আগে কেন ভাবিনি। কবির তখন বলরামকে বলে, কি হলো, উত্তর দিন। কে ফোন করেছিল? আপনি কি তাকে চেনেন? উপস্থিত কর্ণ চ্যাটার্জি, সৌরভ, কবির সবাই তখন বলরামের কাছে জানতে চায় ওই লোকটি কে ছিল, যে কিনা সৌরভ আর মহিতোষ মজুমদারকে কল করে থ্রেট করেছিল। তখনই মায়া বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, আপনারা বাইরের মানুষ হয়ে একজন অফিসারকে এভাবে জেরা করছেন কেন? কর্ণ চ্যাটার্জি শার্ট আপ বলে মায়াকে থামিয়ে দেয়। এরপরেই বলরামের ফোনে কল আসে। পরশুরাম কল করেছে, কিন্তু বলরাম পরশুরামের ফোন তুলতে চায় না। কর্ণ চ্যাটার্জি বলরামের হাত থেকে ফোন কেড়ে নিয়ে হ্যালো বলে। বলরাম চিৎকার করে বলতে থাকে, আমার ফোন আমাকে দিয়ে দিন, যেটা পরশুরাম শুনতে পায়। তাই তো ব্যাংকের লোক হয়ে কল দেয়। তাই কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে না যে বলরামকে কে কল করেছিল।
সৌরভ কর্ণের কাছে জানতে চাইলে কর্ণ চ্যাটার্জি বলে, ব্যাংক থেকে কল এসেছিল। আমি জানি বলরাম দেব, আপনি খুব চালাক, খুব শেয়ানা আপনি। তবে আমিও কর্ণ চ্যাটার্জি, বিজিত কোথায় আমি ঠিকই জানব। আর যদি জানতে পাই সব কিছুর পেছনে আপনি আছেন, আর এই যে মহিতোষ মজুমদার, আপনাকেও বলছি, আপনাদের ডিপার্টমেন্টে আমি অনেক টাকা ঢেলেছি, অনেক। একবার যদি প্রেস মিডিয়ার সামনে আমি আমার মুখ খুলি, তো আপনি আপনার চাকরি হারাবেন। আমরা দেখতে পাই পরশুরাম বিজিতকে নিয়ে কুসুমপুরে এসেছে। পরশুরাম নন্দাকে বলে, বিজিত এখন থেকে এখানেই থাকবে, জল ছাড়া অন্য কোনো খাবার ওকে দেবে না। আর বারবার ওকে একটাই প্রশ্ন করবে, পরশুরামকে কে শেষ করতে চেয়েছিল, কে চেম্বার চালিয়েছিল। ব্যাস, আমি অনেকটা বিশ্বাস করে এখানে এসেছি নন্দা। আশা করি তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখবে, তুমি সঠিকভাবেই কাজ সম্পন্ন করবে। আর হ্যাঁ, লক্ষ্য রাখবে যেন কোনোভাবেই বিজিত এখান থেকে পালিয়ে যেতে না পারে। আমার বিশ্বাস তুমি এটা পারবে। এই বলে নন্দাকে বিজিতের দায়িত্ব দেয় পরশুরাম। তখনই তটিনী পরশুরামকে কল করে, জামাই ষষ্ঠী উপলক্ষে তটিনী কিছু আয়োজন করতে চাইছে, তাই পরশুরাম আসবে কি না তটিনী শুনতে চাইছে। পরশুরাম জানায়, হ্যাঁ আমি আসবো, তুমি ডেকেছ আর আমি না এসে গিয়ে পারি? তবে শাশুড়ি পাবো কোথায়? তটিনী বলে, শাশুড়ি ভাড়া করেছি, তুমি এসো। এরপরে পরশুরাম বলে, আমি আসবো তটিনী, আর ষষ্ঠীর পরেই আমি এখানে ফিরে আসব কুসুমপুরে, আর তারপরেই বিজিতের ষষ্ঠী পুজো করব। বিজিতকে তো কেউই জামাই ষষ্ঠী দেয় না, তাই আমি সেই কাজ করব। এরপর দেখানো হয় তটিনী জামাই ষষ্ঠীর সব আয়োজন করেছে। লাট্টু পিকো সুন্দর জামাকাপড় সাজগোজে তৈরি। তখনই তটিনীর মা আসে। লাট্টু পিকোর এমন সাজ পোশাক, বাড়িতে এত আয়োজন দেখে তটিনীর মা অবাক হয়ে যায়। তটিনীর মা জানতে চায় এত আয়োজন কিসের। তটিনী জানায় জামাই ষষ্ঠী উপলক্ষে আয়োজন করা হয়েছে। তটিনীর মা বলে, আমার জামাই তো নেই, তবে আয়োজন কিসের? তটিনী, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর ট্রিটমেন্ট করা প্রয়োজন, তোকে ডক্টর দেখানো প্রয়োজন। তটিনী বারবার করে মাকে বোঝাতে চেষ্টা করে। এরপরেই তটিনী কিগো বলে ডাক দিলেই তটিনীর মা আরও বেশি অবাক হয়ে যায়। তটিনীকে বলে, তুই কাকে ডাকছিস? ওই পরীক্ষিতকে, তাই না? তটিনী বলে, মা আমাকে 2 মিনিট সময় দাও, প্লিজ শান্ত হও। তখনই সুন্দর সাজ পোশাকে ঘর থেকে বেরিয়ে আসে পরশুরাম। পরশুরামকে দেখে তটিনীর মায়ের চোখে আবেগে জল চলে আসে। আনন্দে আত্মহারা হয়ে জানতে চায়, আমার জামাই বেঁচে আছে? তটিনী, এই কথা আগে কেন বলিসনি? তটিনী বলে, মা এই কথাটা এখন গোপন রাখতে হবে, কাউকে বলো না। জানোই তো চারদিকে কত ঘটনা ঘটছে। এরপরেই পরশুরাম তার শাশুড়ির কাছে আশীর্বাদ চায়। তটিনীর মা জামাই ষষ্ঠী করে, আর এরপরেই দেখানো হয় নন্দা পরশুরামকে কল করেছে। নন্দা পরশুরামকে জানায় বিজিতের জ্ঞান ফিরেছে। এটা শুনে পরশুরাম বলে ওকে শুধু জল দেবে, আর জানতে চাও পরশুরামের দিকে কে চেম্বার চালিয়েছিল। পরশুরামের কথা অনুযায়ী নন্দা সেই কাজগুলোই করে, কিন্তু বিজিত বারবার নন্দাকে বলে, আমার হাত খুলে দে, বাঁধন খুলে দে, তারপরে দেখ আমি তোকে কি করি। নন্দা বলে, আমি তো জানি তুমি কি করতে পারো, তবুও বলছি হাতের বাঁধন খুলে দেব, সত্যিটা স্বীকার করো। বলো পরশুরামের দিকে কে চেম্বার চালিয়েছিল। বিজিত মুখ খোলে না। এরপরে নন্দা পরশুরামের সাথে বিজিতের কথা বলিয়ে দেয়। পরশুরামের কথা শুনে বিজিত ভয়ে আঁতকে ওঠে। পরশুরাম শেষ হয়েছিল বলে বিজিত নিশ্চিন্ত ছিল। হঠাৎ করেই পরশুরামের বেঁচে থাকার এই সত্যি সামনে আসতেই বিজিতের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। আগামী পর্বে দেখানো হবে জামাই ষষ্ঠী শেষে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে। পরশুরাম তটিনীকে বলে, তুমি সাবধানে থেকো। তটিনী বলে, কেন? পরশুরাম বলে, এইবার পরশুরামের প্রকাশ ঘটবে। পরশুরাম আবারও আগের দাপটের সামনে আসবে। পরশুরামের কথা শুনে স্পষ্ট বোঝা যায় আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে লড়াই করবে সে। শাস্তি দেবে শত্রুদের। অধর্মের বিনাশ করে পরশুরাম কি পারবে ধর্ম প্রতিষ্ঠা করতে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।